আমি সাঁকোর মাঝখানে তখন আমার সাঁকোর পাড়ে আমার এক চাচার বাড়ি। ওখানে আমার এক চাচাতো বোন বলতেছে যে সালমার আব্বা মারা গেছে। তো আমি স্যার সাঁকো থেকে পড়ে যাব নাকি আমি বুঝতেছিলাম না। তো আমারও তখন খুব কষ্ট হয়েছিল। তো আব্বা মারা যাওয়ার পরে আমাদের আসলে স্ট্রাগলটা শুরু হয় তখন। স্ট্রাগল লাইফ তখন থেকে শুরু হয়। আমার ওই ভাইয়েরা আমাদেরকে সবকিছু থেকেই বঞ্চিত করেছেন। তো আব্বার যে জায়গা জমি সম্পত্তি পেনশনের টাকাটা কিছুই আমাদেরকে দেয়া হয়নি। তো আমার মায়ের প্রতি আসলে বাবা সন্তানদের কোনো ঋণে তো থাকে না। কিন্তু তারপরে আমার মা যে সংগ্রাম করেছেন আমাদের 4 ভাই বোনকে কোথাও স্যার আব্বা মারা যাওয়ার পরে সবাই বলছিলেন যে এই 4 ভাই বোনকে কে কোথায় কার বাসায় নেয়া যায়। মানে কাজ করানোর জন্য আরকি এরকম টাইপস এর আরকি ইঙ্গিত দিচ্ছিল। তো আমার মা বলেছিলেন যে আমার এই 4 ছেলে-মেয়েকে যদি আমার মারা যায় তো আমি নিজেই ঘরের মধ্যে মাটি দিব। কিন্তু আমি কাউকে দিব না। তো আমার মার জন্যই স্যার এই পর্যায়ে আসা। পড়াশোনা আমার মা অনেক কষ্ট করেছি স্যার। আমরা 3 বেলা খেতে পারিনি। অথচ আমাদের কোনো কিছুর অভাব ছিল না। আমরা খেতে পারিনি। তো তখন থেকেই শুরু হয়েছিল যখন আব্বা একসময় আমার একটা কথাই বলতো যে, "তুই তো সবার বড়, তুই হইছ আমি না থাকলে তুই হইছে ওদেরকে দেখবি।" স্যার এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করত। তো যেভাবেই হোক আমি তো সবার বড়, আমাকেই দেখতে হবে। স্যার আমি পড়াশোনা করতাম, আমি নিজে টিউশনি করতাম। ছোটবেলা থেকেই আমি ক্লাস 9 থেকেই আমি টিউশনি করা শুরু করেছি। যখন ছোট, ছোট বাচ্চাদের আমি ৳৫০ করে স্যার বাচ্চাদের পড়িয়েছি। যেটা পেয়েছি ওইটা দিয়েই ছিল কিছু, ওইটা দিয়েই আরকি কোনমতে স্যার চলতে হয়েছে। ভাই-বোনদেরকে পড়িয়েছি। যখন আব্বা মারা যায় স্যার তখন আমার ছোট ভাইটার বয়স ছিল ৯ মাস। একবারে ছোট ছিল। তো সেখান থেকে আমি পড়াশোনা শেষ করলাম। আমি এসএসসি দিলাম। স্যার এসএসসি দেওয়ার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম। কিন্তু পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্টটা খারাপ হয় ইন্টারে। ইন্টারমিডিয়েট খারাপ হওয়ার পরে আমি আসলে চিন্তা করছিলাম যে আসলে আমার ৩ ভাই বোনের পড়া ছোটটা ভর্তি হয়নি। স্কুলে খরচ অনেক হয়ে যায়। তাহলে আমি পড়াটা বাদ দেই। এই প্রাইমারিতে আমি অনেক এপ্লাই করেছি। ওই ভাইরা স্যার অনেক ভালো, ভালো পজিশনে আছে। তো বড় ভাই ওইখানেরই এক বড় ভাই আমাদের এই শিক্ষক সমিতির সহসভাপতি ছিলেন ঢাকার। তো উনি চাইলে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি স্যার। আমি রিটেনেও টিকেছি কিন্তু ভাইভাতে আমি এলাও হইনি। তখনকার স্যার তো লবিংটা ছিল। আমার তো ওরকম ছিল না। সুপারিশ করারও কেউ ছিল না। আমি ওনাদেরকে সবসময়ই বলতাম ওই বড় ভাইদেরকে যে, "ভাই আপনাদের কোনো কিছু হেল্প করার দরকার নেই। শুধু জাস্ট একটু সুপারিশ করে দিলে আমি একটা যদি জব করতে পারতাম তাহলে তো আমি দেখতে পারতাম।" তারা কখনোই চায়নি যে আমরা আসলে মানে উঠি এই পর্যায়ে চলে আসি। এটা কখনোই তারা চায়নি। তো আল্লাহর রহমতে স্যার এই পর্যন্ত পড়াশোনাটা আমি বাদ দিয়ে দেই। ইন্টারমিডিয়েটে আমার রেজাল্টটা খারাপ হয়, আমি পড়াশোনা করি না। কিন্তু আমার তখন মনে হচ্ছিল যে আসলে পড়াশোনা ছাড়া তো কোথাও কোনো মানে আমি এসএসসি করেছি, এসএসসি করে কোথায় যাবো আমি? তখনও স্যার আমি টিউশনি করতাম একটা ওইখানের ২০০৭ সালে আমি একটা এনজিওতে ঢুকি আমাদের গ্রামে। ৳৩২৫০ সেলারিতে স্যার তখন। তখন এইভাবে করেই সংসার খুব চলে যাচ্ছে। ভাই-বোনদেরও পড়াশোনা করাচ্ছি আমি, ভাই-বোনেরও সবাই পড়াশোনা করতেছে। তো তখন আমি ৳৩২৫০ যখন সেলারি পাওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে না আমাকে পড়তে হবে। আমি তো এসএসসি পাস করে আমি তো এইভাবে করতে পারব না। আমাকে এক জায়গায় যদি একটা কাজের উপরে যদি যেতে হয় তো আমাকে সেটা পড়াশোনা ছাড়া কিছুই হবে না, সম্ভব না। তো আমি স্যার আবার ভর্তি হলাম। আমি ভোকেশনালে ভর্তি হলাম। তো আবার ওইখান থেকে পড়াশোনা করলাম। ভাই-বোন বোনকেও আবার ওইখানে ভর্তি করিয়ে দিয়েছি স্যার। ইন্টারমিডিয়েট ২ বোন আমরা একসাথেই পড়লাম। তো আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হলো। 4.98 পেয়েছিলাম আমি। তখন ইন্টারে পাওয়ার পরে স্যার আমি ওইটাও পড়াশোনাও করতেছি, টিউশনি করতেছি। তারপরে আবার স্যার আমি অনেক চাকরিও করতেছি জি স্যার। তো এটা করার পরে আমি ওই পাস করার পরে আমি আবার ডিগ্রিতে ভর্তি হলাম বরিশাল সরকারি কলেজে যে না আমাকে পড়াশোনা যেভাবেই হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি যত কষ্ট হোক। তখন আমি স্যার ডিগ্রি যখন ১ম এর ফাইনাল ইয়ারে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলাম। এখন চিন্তা করলাম যে ওইটার প্রজেক্টটাও শেষ, সাব প্রজেক্টও শেষ পর্যায়ে চলে আসছে। আমাকে তো আরো কিছু এখন তো করতে হবে। ছোট ভাইটাও আস্তে, আস্তে করতেছে, পড়াশোনা করতেছে। তো এখন আমি পরে আমার চাচা, আমার রিলেটিভরা স্যার সবাই হাই এস্টাবলিশড। আসলে স্যার এই পর্যায়ে আমি দেখছি যে মানুষ যখন একটা লো পর্যায়ে চলে যায় তখন স্যার তখনও কেউ কথা বলতেও সাহস পায় না যে না কথা বললেই মনে হয় এদেরকে হেল্প করতে হবে। তো স্যার আমি কাকার কাছে আমি ঢাকাতে আসলাম মহাখালী ডিওসিস কাকার বাসায়। আমি বললাম যে কাকা আমাদেরকে ওইভাবে হেল্প করতে হবে না। আপনার যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তো আমাকে একটা জব দেন স্যার। আমি তখন ডিগ্রি ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিয়ে আসলাম যে কাকা আমাকে আমার তো গার্মেন্টস আছে, তুমি তো গার্মেন্টস ছাড়া তো আমার কোথাও নাই। তাহলে তুমি গার্মেন্টসের আমার এখানে
আমি একটা তোমাকে গার্মেন্টসে দিতে পারি, তুমি সেইখানে তাইলে জব করো। তো স্যার ওইখানে আমাকে গার্মেন্টসে কাকার প্রতিও আমার কৃতজ্ঞতা, গার্মেন্টসের এইচএফ ডিপার্টমেন্টে আমাকে ওয়েলফেয়ার হিসাবে ওইখানে যুক্ত করে দেন। আমরা 2 বোনেই চলে আসি ঢাকাতে। 2 বোনই চলে আসি কারণ স্যার আমার ছোট ভাইটা ও এসএসসি পরীক্ষা দিয়েছে। আমাদের স্বপ্ন যে ওকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো। মানে আমরা এখন ছোট ভাইটাকে নিয়েই স্বপ্ন যে আমরা যেভাবেই হোক কষ্ট করছি কিন্তু আমরা কষ্ট করতে দিব না ওকে। তো স্যারও আমার ছোট ভাইটাও আলহামদুলিল্লাহ ও বরিশাল পলিটেকনিক্যালে ওকে ভর্তি করলাম। ও পড়াশোনা আমরা 2 বোন চাকরি করতাম। তো স্যার ওইখানে যখন 2010 সালে আমি 10 ডিসেম্বরে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির এইচআর ডিপার্টমেন্ট ওয়েলফেয়ার হিসেবে জয়েন করি আমার কাকার ফ্যাক্টরিতে। ওকে গুড। তো এখান থেকে স্যার আমার স্ট্রাগল লাইফটা শুরু হয়। তো আমার শুরু তো ছোটবেলা থেকেই, বাবা মারা যাওয়ার পর থেকেই স্ট্রাগল লাইফ শুরু হয়েছে। তো স্যার তো আমি কখনো আসলে বুঝতে দেইনি যে আমি কতটা কষ্ট করতেছি। এখানে ছোট একটা রুম নিয়ে 2 বোন থাকতাম। ভাইকে ও আসলে স্যার কষ্ট করছে অনেক। আমার ছোট ভাইটা ও আসলে অনেক ভদ্র। মানে ছোটবেলা থেকে ও বুঝতে শিখছে যে আমার বোন সবকিছু করতেছে, কষ্ট করতেছে। ও আসলে কখনোই চাপ দেয়নি স্যার টাকার জন্য। ও টিউশনি করাতো, ও কষ্ট করে পড়তো। দেখা গেছে একদিন বলতো যে আপা আজকে সেমিস্টারের এটা লাগবে, এখন আমার হাতেও টাকা নেই। আমাদের এখানে আমি যে এইচআর ডিপার্টমেন্টে জব করতাম ওইখানের এক এইচআর ছিলেন, উনিও আমাদেরকে হেল্প করছে অনেক। তো স্যার এইখান থেকে আমি জব করার পর আমি কাকার ফ্যাক্টরিতে যখন 1 বছর 6 মাস জব করি, তো আমার যে স্যালারিটা তো আমার হচ্ছিল না স্যার, কারণ আমি নিজেও চলতে পারছিলাম না। ভাইয়ের তো সেমিস্টার পড়াশোনার খরচ বাড়তেছে। তো তখন আমি আমার ওইখানে এইচআরকে বললাম যে ভাইয়া আমাকে তাহলে যদি আপনি দেখেন কোথাও, আমি তো মোটামুটি স্যার আমি ওইখানে জব করার পরে আমি এমন সময় গেছে যে আমি সকাল 8টার সময় ফ্যাক্টরিতে ঢুকছি। ওইখানে অডিট ছিল, অডিটের সময় কোনো আপডেট ছিল না, ফাইল টেল কোনো কিছু আপডেট ছিল না। ভোর 4টা বের হচ্ছি ফ্যাক্টরি থেকে, সারা রাত শুধু ফাইল লিখছি। মানে ফাইলের যে পার্সোনাল ফাইল, ওয়ার্কারের পার্সোনাল ফাইলটা সবগুলো কমপ্লিট করেছি। আবার স্যার 8টার সময় আবার অফিসে ঢুকছি। তো এইভাবে করে আমার ইচ্ছে ছিল কি স্যার আমি কাজ শিখবো। আমি যদি কাজ শিখতে পারি, আমাকে এইখানে না করি আমি অন্য কোথাও আমি করতে পারবো কাজ। তো স্যার 1.5 বছর করার পরে আমি একটা ফ্যাক্টরিতে উনি আমাকে রেফারেন্স দেয় যে আপনি ওখানে যেয়ে দেখেন ওখানে একজন লোক নিবে। তো স্যার ওইখানে আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউ দেই, ইন্টারভিউতে আমি ওইখানে এলাও হয়ে যাই। তো আমার ওইখানে জব হয়ে যায়। তো আমাকে এখান থেকে ছাড়তে চাচ্ছিলেন না, কাকা ছাড়তে চাচ্ছিলেন না। কিন্তু স্যার আমরা 2 বোন যে এখানে জব করতেছি ওইখানের সিস্টেমটা এরকম ছিল যে একজনকে স্যার টাকা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। কিন্তু স্যার আমাদের তো প্রবলেম, 2 জনকেই মানে স্যালারিটা ওইরকম হতে হবে, কিন্তু একজনের স্যালারি তো আমাদের হচ্ছে না। তো আমি যেতাম চলে গেলাম ওইখানে ফ্যাক্টরিতে। তো সেটা নিয়েও কাকা একটু মন খারাপ করছে, কারণ আমিও বাধ্য হয়ে গেছি স্যার যে আমি আমার তো টাকার দরকার, আমার তো সংসার চালাতে হবে। আমি কিভাবে আমি এখন এইখানে থাকবো। তো আপনার বোনের পড়াশোনা? স্যার বোনের ইন্টারমিডিয়েট করার পরে ও আর ডিগ্রি ভর্তি হয়নি, বলতেছে যে না তুই পারবি না, কারণ হয়েছে তুই এতগুলা করা সংসারের খরচ, পড়াশোনার খরচ, আর তুই পারবি না, তার চেয়ে আমি পড়াশোনা করি বাদ দেই। ওকে আমি অনেকবার বলছিলাম যে পড়াশোনাটা কর তুই, ও করেনি স্যার। ও সংসারের চিন্তা করেই আসলে পড়াশোনাটা ইন্টারমিডিয়েট পাস করার পরেও আর পড়াশোনাটা কন্টিনিউ করেনি। স্যার আমি কন্টিনিউ করলাম। তো আমি এখান থেকে পরীক্ষা এখানে আপনি মাস্টার্সও করেছেন? জি স্যার আমি টঙ্গী কলেজ থেকে মাস্টার্সও করেছি। ভেরি গুড। তো পরে কি বোনের বিয়ে দিয়ে দিলেন? জি স্যার বোনের বিয়ে দিলাম। যে আমার 2 বোনের পরে যে ভাইটা ও আবার একটা শিপিং কোম্পানিতে ছিল চিটাগং এ। তো ও আবার নিজেই পছন্দ করে স্যার বিয়ে করেছে। তো আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ পছন্দ করে বিয়ে করেছে, বিয়ে তো করতেই হবে। এটা নিয়ে স্যার আমার মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে কেন বিয়ে করলে। আমি আরো সুন্দর করে আমি আরো মানে ছোট বোনের মতো করে আমি আমার মায়ের কাছে আমার কাছে রেখেছি যে না যেহেতু পড়তে হবে তাহলে এটা নিয়ে তো ঝামেলা করে লাভ নেই। তো ওইখানেই স্যার আমার ভাতিজি হয়েছে 2016 সালে। তো ওইখানে দেখতে গেছে পাশের ফ্ল্যাটের আর কি ওনার বোন ছিল, ওই যে আমার ভগ্নিপতির বোন ছিল। তো উনি দেখে পছন্দ করেছে আমার বোনকে। তখন কেউ রাজি ছিল না স্যার, যে আমার মা বলতেছে যে না আমার বড় মেয়ে দেখে আমি দিব না, গ্রামে সবাই বলবে যে মেয়ে হয়তো বা খারাপ বা কোনো কিছু, এই জন্য ছোট মেয়েকে বিয়ে দিয়েছে। আমি বলছি না মা, কারণ দেখা গেছে আমি আমার ছোট ভাইটাকে এখনো পড়াশোনা শেষ করতে পারিনি। আমার বিয়ে হওয়ার পর স্যার আমার চিন্তা ছিল যে বিয়ে হওয়ার পর আমি কোথায় যাব, কোন লোকের কাছে পড়বো, সে ভালো থাকবে না খারাপ থাকবে, আমি যদি আমার এই ছোট ভাইটাকে আমি না দেখতে পারি। আমার চিন্তা ছিল স্যার এটা, যে আমার এই ছোট ভাইটার জন্য আমি সন্তানের মতো করে স্যার মানুষ করেছি। এখন কি করেছে? ছোট ভাই স্যার বিএসসি ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার ওরও স্যালারি 1 লাখের উপরে এখন আলহামদুলিল্লাহ। স্যার গত বছর রমজানে বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ এখন ভেরি গুড। তো আপনি বিয়ে করলেন কবে? আমি স্যার 2020 সালের
জুনের 20 তারিখে আমার বিয়ে হয়েছে স্যার। আমি